সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন যে বিষয়টি আলোচনা করব তার শিরোনাম হচ্ছে প্রধান উপদেষ্টার ভাষণ ও প্রাসঙ্গিক ভাবনা। আপনারা জানেন যে দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস গত আগস্টের 25 তারিখে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। তার এই ভাষণের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান উদ্দেশ্য নিয়ে বিভিন্ন মহলে যে প্রশ্ন ছিল তার অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস তার ভাষণে একটু উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি কথা বলেছেন। আমরা দেখেছি লাখ লাখ শহীদের আত্মত্যাগে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদার সমাজ গঠনের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছিল। সেটা রাজনৈতিক দলগুলোর বিভাজনের নীতির কারণে ব্যাহত হয়ে গিয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থান প্রকৃত অর্থে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার সম্ভাবনা তৈরি করে দিয়েছে। এই স্বপ্ন যাতে হাতছাড়া না হয়ে যায় সেজন্য প্রধান উপদেষ্টা ভেদাভেদ বলে সবাইকে দেশ গঠনে ও সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। প্রফেসর ইউনূস তার ভাষণে সংকট উত্তরণে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগের কথা তুলে ধরেছেন। আমাদের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার, নিপীড়ন থেকে দেশকে মুক্ত করার জন্য নানা পদক্ষেপের কথা বলেছেন। তিনি ব্যাংক কমিশন এবং পুলিশ কমিশনের গঠনের কথাও উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন যে সংস্কার প্রশ্নে অন্তর্বর্তীকালের সরকারের কিছুটা সময়ের প্রয়োজন, তবে আমাদের খেয়াল রাখতে হবে যে দুর্নীতি, দুঃশাসন, দলীকরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে পড়েছে তাতে এই সংস্কারের কাজটি খুব সহজ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের উদ্যোগে তাই জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোর উদার সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। আমরা আশা করি সেই সমর্থন তারা পাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে 750-র বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার। নিহত পরিবারগুলো যেন ন্যায় বিচার পায়, আহতরা ব্যক্তিরা যাতে সুচিকিৎসা পান সেটা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার প্রধানের ভাষণে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বল প্রয়োগ, হতাহতের ঘটনায় স্বচ্ছ তদন্তের কথা উঠে এসেছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন যাতে ঠিকভাবে তাদের তদন্ত কাজ করতে পারে সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারি মেয়াদ নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন, কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, দেশবাসীকে ঠিক করতে হবে কখন তারা আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা মনে করি নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং গণতন্ত্র, ভোটাধিকার, নির্বাচন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রশ্নে একটা রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছানোর আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া এবং সহযোগিতা করা সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব। আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থানে যে জন আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে সেটা শুধু সরকার পরিবর্তন নয়, বরং এমন একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে এসেছে যা বাংলাদেশকে বিশ্বসভায় একটা উদার, গণতান্ত্রিক, সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে তুলে ধরতে পারে। এমন একটি জায়গায় যাওয়ার জন্য যে সংস্কারগুলো প্রয়োজন তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সব মহলের সমর্থন থাকবে, সেটা আমাদের প্রত্যাশা। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি এতক্ষণ আপনাদের সামনে যে কথা বলছিলাম যে প্রধান উপদেষ্টার ভাষণ ও প্রাসঙ্গিক ভাবনা, এই প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা অনেকেই সম্পাদকীয় ছেপেছে এবং এই প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে অনেক বিশ্লেষণ ইতিমধ্যেই আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং এগুলো বিভিন্ন টক শোতে, টেলিভিশনে আমরা লক্ষ্য করেছি। তো এ প্রসঙ্গে আমি আর দু একটা কথা বলেই আজকের আলোচনাটি শেষ করব। সেটি হচ্ছে আমাদের দেশের বয়স তো 53 বছর অতিক্রান্ত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধ কেন হয়েছিল সেটা তো আপনাদের সবার জানা। আমরা সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম,
আমরা ধনী গরিবের বৈষম্য কমাতে চেয়েছিলাম এবং মানুষের যে নানান ধরনের বৈষম্য, এই বৈষম্যকে দূরীভূত করার জন্য আমরা 53 বছরে যে একেবারেই কিছু করতে পারিনি তা নয়, কিন্তু আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে আমাদের দারিদ্রতা দূরীকরণ করতে পারিনি। এখনও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতেই 18.7% দরিদ্র লোক এদেশে বসবাস করছে। এদেশে 5-6% লোক তারা দারিদ্রতার সীমার নিচে। এই ঢাকা শহরেই কয়েক লাখ লোক তারা গৃহহীন। তো আমরা তো এই মুক্তিযুদ্ধের 53 বছর অতিক্রান্ত হওয়ার পরে এই ধনী গরিবের বৈষম্য, গৃহহীন মানুষের এই দারিদ্রতা আমরা দেখতে চাই না। গত 15-16 বছরে দেশে যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ ব্যাংক ডাকাতি, যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা তো ইতিমধ্যেই আপনারা পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। তো সব কিছু মিলিয়ে আমাদের দেশের যে হযবরল অবস্থা, এই অবস্থাকে কাটিয়ে উঠবার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের সংস্কার দরকার। যে জায়গাগুলোতে সংস্কার দরকার প্রধানমন্ত্রীর ভাষণে সেগুলো উল্লেখ করা হয়েছে। এখন আমরা আশা করি যে আস্তে আস্তে ধীরে ধীরে এইসব জায়গাগুলোতে সংস্কার করতে হবে এবং সংস্কার করার জন্য শুধুমাত্র সরকার বা সরকারের যারা উপদেষ্টা আছেন তারাই একাই করতে পারবে না। এই কাজগুলো করার জন্য সুশীল সমাজ, রাজনৈতিক দলগুলো এবং সর্বোপরি জনগণের সহায়তার প্রয়োজন হবে এবং এই বিভিন্ন ক্ষেত্রে সংস্কারগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের দেশটা একটি সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হবে এবং যে জন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল এবং যে জন আকাঙ্ক্ষা নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকার পরিবর্তন হলো, আমরা সেই জন আকাঙ্ক্ষাকে আমরা দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। এই জন্য সরকারকে একটু সময় দিতে হবে। আমি আশা করি যে ইতিমধ্যেই তো সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেছেন এবং এই সংস্কারগুলো হয়ে যাওয়ার পরেই হয়তো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তারা তখন দেশ চালাবে। তো সম্মানিত সুধীবৃন্দ, আমার আলোচনাটি আর দীর্ঘায়িত না করে প্রধানমন্ত্রী ভাষণে যেসব কথা বলেছেন তার বাস্তবায়নটা হচ্ছে যে এখন আসল কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।